দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার আমরা গেম অন নিয়ে থাকি, খেলাধুলার নানা বিষয় নিয়ে কথা বলি। আজকে কিন্তু আমরা আলোচনা করব টাইগারদের অস্ট্রেলিয়া মিশন নিয়ে। আমার সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন সাবেক জাতীয় ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই স্বাগত আমাদের সাথে। ধন্যবাদ। ঠিক যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু আমরা আসলে টাইগারদের অস্ট্রেলিয়া মিশন নিয়ে কথা বলবো। সামনে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ, যেটা হতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। সো দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মানে ভয় লাগছে না? একটু ভয়ের তো কারণ আছে আমার কাছে, যেটা মনে হয় যে দীর্ঘ 23 বছর পরে আমরা অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট সিরিজ খেলবো। আর 23 বছর আগের অভিজ্ঞতা যদি আপনি আমাকে শেয়ার করতে বলেন তাহলে আপনি তো ভাই মনে খেলেছিলেন। আমি টেস্ট সিরিজে ছিলাম না, বাট ওয়ানডে সিরিজে ছিলাম। তখন কিন্তু আমরা জাস্ট নতুন একটা টেস্ট কান্ট্রি বাংলাদেশ। তখন সবার এক্সপেকটেশন ছিল হয়তো বা আমরা না যে কিভাবে সার্ভাইভ করা যায় ওই ধরনের উইকেটে। বাট ওই সময় কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে না, খারাপ খেলেনি বাংলাদেশ টিম। এখন দেখার বিষয় আছে এই টিমটা আসলে কেমন করে। রিসেন্টলি টেস্ট সিরিজটা আমরা হেরে আসছি জিম্বাবুয়েতে গিয়ে, অভিজ্ঞতাটা খুব সুখকর না আমার কাছে যেটা মনে হয়। তারপরেও অস্ট্রেলিয়ার সাথে আমি আশা করি যে না, এখানে একটা ভালো একটা সিরিজ আমরা উপহার দিব। আর তুষার ভাই, আমরা বরাবরই কিন্তু আমাদের হোম সিরিজগুলোতে ভালো করে থাকি। আমরা যে কয়টা হোম সিরিজ খেলেছি, টেস্ট সিরিজ খেলেছি, সবগুলোতেই কিন্তু আমরা জিতেছি। লাস্ট আমরা যদি বলি 3টা সিরিজই সম্ভবত টেস্ট সিরিজ জিতেছি আমরা। পাকিস্তান, শ্রীলঙ্কা আর আরেকটা কার বিরুদ্ধে জিতলাম, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলাম। তারপর যখন আমরা আসলে জিম্বাবুয়েতে গেলাম, তাদের মুখোমুখি হলাম, সেখানে কিন্তু সিনারিওটা মানে দৃশ্যপটটা একদম বদলে গেল। সো এটার কারণ কি? মানে বাংলাদেশের এই যে কনসিস্টেন্সিটা, আমরা যখন হোম সিরিজে খেলছি তখন খুব ভালো খেলছি এবং আমাদের এক্সপেকটেশনস বেড়ে যাচ্ছে। যখনই আমরা আমাদের কমফোর্ট জোন থেকে বাইরে যাচ্ছি তখন রিয়েলিটি চেকটা আসলে খুব বাজেভাবে খাচ্ছি। দেখুন, বাইরের দেশে আসলে টেস্ট ম্যাচ বলেন ওয়ানডে ভেরি ডিফিকাল্ট হয়, টাফ হয় আমাদের জন্য বিকজ অফ কন্ডিশন। উইকেটে বাউন্স থাকে, বাতাস থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে লাস্ট টেস্ট সিরিজটা হারার পিছনে আমাদের বাউন্সটা আর কি সহায় ছিল না, একটু এক্সট্রা বাউন্স ছিল উইকেটে, সাথে কিন্তু বাতাসটাও ছিল। এবং জিম্বাবুয়ের যে লম্বা লম্বা বলার ছিল এক একজন, আমার কাছে মনে হয় এক্সট্রা একটা বাউন্স ওরা উইকেট থেকে পেয়েছে, ওটা আমরা হয়তো বা উইকেট থেকে পাইনি। বাট চ্যালেঞ্জটা আসলে বরাবরই আমাদের ব্যাটারদেরকে নেওয়া লাগে আর কি। যখন আমরা বাইরে টেস্ট ম্যাচ খেলতে যাই, ব্যাটাররা যদি একটু ভালো করতে পারে তাহলে হয়তো বা বলাররা, যে কোয়ালিটি বলার আছে আমাদের, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের হাতে পর্যাপ্ত কোয়ালিটি বলার আছে। লাইক পেস ইউনিটটা বেশি ভালো, স্পিন ডিপার্টমেন্ট তো মিরাজ আছে, তাইজুল যদি খেলে, যদিও এই কন্ডিশনে হয়তো বা তাইজুলের চান্সটা একটু কম, বাট মিরাজের খেলার চান্সটা একটু বেশি আছে। আমরা ইউনিটগুলো, পেস ইউনিট, ব্যাটিং ইউনিট নিয়ে অবশ্যই কথা বলবো। তারপর যদি একটু বলি যে আসলে জিম্বাবুয়ের সাথে যে সিরিজটা, সেটা ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে পড়েছিল, যার জন্য খুব একটা আলোচনা হয়নি সেটা নিয়ে। আপনি যে কন্ডিশনের কথা বলছিলেন, এটা যদি আসলে মানে এটাই তো সত্যি, এটাই ফ্যাক্ট, তাহলে ডারউইনে যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে, সেখানে যে মানে বাউন্স এবং সেখানে যে বাতাস বা সেখানে যে কন্ডিশন, সেটা তো আসলে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ, তার মানে তারপর অস্ট্রেলিয়া। না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে বাউন্সটা ফ্যাক্ট, বিকজ যে কোয়ালিটি বলার আছে অপোনেন্ট টিমের, সেই কোয়ালিটি বলার যদি মানে ধারাবাহিকভাবে একটা জায়গায় বোলিং করতে পারে, তাহলে ইটস কোয়াইট ডিফিকাল্ট ফর আস, আমাদের ব্যাটারদের জন্য সার্ভাইভ করাটা। একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে রিসেন্টলি, মানে আজকে মনে হয় সেকেন্ড ডে শেষ হলো, সেখানেও দেখলাম হয়তো বা আমাদের ব্যাটারে সার্ভাইভ করতে পারেনি, আর্লি উইকেট গিয়েছে। বাট লাস্টে কিন্তু সম্ভবত 100 কত রানের মধ্যে মানে 6 উইকেট হারিয়েছে বাংলাদেশ। হ্যাঁ, তারপর মানে সেকেন্ড ইনিংসে। তারপরেও আমরা ফার্স্ট ইনিংসে যথেষ্ট ভালো ব্যাটিং করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এত আর্লি উইকেট হারানোর পরেও মিরাজ যে অসাধারণ একটা ইনিংস খেলেছে, উইচ ইজ পজিটিভ সাইন আমার কাছে যেটা মনে হয়। এই কনফিডেন্স লেভেলটা যদি থাকে তাহলে হয়তো আমরা 300-এর কাছাকাছি যদি করতে পারি অ্যাটলিস্ট ফার্স্ট টেস্টে, তাহলে আমার কাছে মনে হয় যে না, আমরা টেস্ট ম্যাচে থাকতে পারবো। এখন আর জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, ফার্স্টে যদি ব্যাটাররা ভালো না করতে পারে, যেটাতে জিম্বাবুয়েতে আমরা করে আসছি, সেখানে রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয়েছে যে নিতে পারেনি ব্যাটাররা, কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি। বাট এইখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলছে, ওখানে গিয়ে হয়তো বা সে সুযোগটা ছিল না আমাদের। সো এই প্র্যাকটিস ম্যাচ থেকে অনেক যে ভুলগুলো করেছি আমরা, সেটা হয়তো বা শুধরিয়ে টেস্ট সিরিজে নিয়ে যাব আমরা, আমার কাছে যেটা মনে হয়েছে।
সেটা যদি করতে পারি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভালো একটা এবং সেই সিরিজ সময় হবে। কিন্তু আশরাফুল বলেছিলেন যে একটা খারাপ সিরিজ হতেই পারে, অনেকগুলো জেতার পরে একটা খারাপ সিরিজ ছিল, এটাকে আসলে এত সিরিয়াসলি টেক করার কিছু নাই। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও সেটা এত সিরিয়াসলি টেক করার কিছু নাই। এটার সাথে আসলে আপনি মানে কতটুকু এগ্রি করেন? না দেখুন, যেখানেই যায় না কেন সে তার হচ্ছে হোম অ্যাডভান্টেজটা নিয়ে থাকে। আমাদের দেশে যদি কেউ খেলতে আসে তাহলে আমরা হোম অ্যাডভান্টেজটা নিয়ে থাকি উইকেটের স্পেশালি। সো ওইখানের উইকেটটা বুঝতে আমাদের একটু সময় লেগেছে। আশরাফুল যে কথাটা বলেছে অ্যাবসলিউটলি রাইট, বাট এগেনস্ট জিম্বাবুয়ের সাথে এত খারাপ ব্যাটিং করাটা আমার কাছে যেটা মনে হয় যে 2.5 দিনের টেস্ট ম্যাচ হেরে যাওয়াটা একটা লজ্জাজনক। তুষার ভাই, জাস্ট জানার জন্য বলছি যে আমরা যখন কোনো সিরিজ খারাপ খেলি কিংবা যেটাই হোক, আমরা কি একটু দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি কিনা, যে জিনিসটাকে স্বীকার করে নেয়া যে হ্যাঁ আমরা খারাপ খেলেছি? আমি যদি একটু ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে যাই, যখন ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে হারলো, তখন কিন্তু কোচ স্কালোনি একদম ডিরেক্ট বলেছে আমরা আজকে ভালো খেলি নাই। আমি মেনে নিচ্ছি আমার দল আজকে ভালো খেলেনি, স্পেন অনেক ভালো খেলার কারণে আমরা আজকে হেরেছে, ওরা শিরোপা নিয়ে গেছে। সো আমরা যখন ক্রিকেটের দিকে দেখি তখন আমরা কেন জানি দায়টা নিতে চাই না বা স্বীকার করতে চাই না যে হ্যাঁ আমাদের এই জায়গাটা খারাপ হয়েছে। অবভিয়াসলি আমার কাছে এটা মানে ভালো খেললে সবাই আসলে ক্রেডিটটা নিতে চাই। ওয়াই নট? হ্যাঁ, খারাপ খেললে আমরা আসলে সমালোচনা করি, বাট যারা কোচিং স্টাফ আছে, যারা প্লেয়ার আছে, ডেফিনেটলি তারা যদি স্বীকার করে না আমাদের আরো ভালো খেলা উচিত ছিল, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করতে পারবো। আপনি যেটা বললেন যে দায়টা নিতে পারি না, আসলে ইটস ট্রু। আমরা আসলে যেটা বললাম আর কি, ভালো খেললে সবাই ক্রেডিটটা নিতে চাই, বাট আমাদেরই আমরা যারা ক্রিকেটার আছে, যারা কোচিং স্টাফ আছে, তাদেরই দায়িত্ব কিন্তু যে কিভাবে টিমটা আসলে ভালো করতে পারে। সবাই চেষ্টা করে, আমি যেটা বিলিভ করি, সবাই চেষ্টা করে, ইচ্ছে করে কেউ খারাপ খেলতে যায় না, বাট দু একটা সিরিজ হয়তো বা আমরা খারাপ করে ফেলি। এই ধারাবাহিকতা যদি দেশের বাইরে গিয়ে খুব ভালো ক্রিকেট খেলতে পারি, আমার কাছে যেটা মনে হয়, তাহলে ডে বাই ডে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। নিশ্চয়ই। আমরা যদি একটু দেখি যে সম্প্রতি টেস্ট কন্ডিশনের দিকে দেখলে আপনি আসলে বাংলাদেশকে কোথায় রাখতে চাইবেন? যতগুলো দেশ এখন টেস্ট খেলছে এর মধ্যে আসলে বাংলাদেশকে আপনি কোথায় মনে করেন যে এই জায়গাটা বাংলাদেশ আছে এবং বাংলাদেশে এই জায়গাটা যাওয়া সম্ভব? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারপরে আমি মনে করি যে 7-8 নম্বরে আমরা এখনো স্টে করছি, বিকজ আমরা হোমে ভালো খেলি। অ্যাওয়েতে গিয়ে যদি আমরা ভালো না খেলতে পারি তাহলে কিন্তু এটা প্রমাণ শক্তিমত প্রমাণটা আসলে হয় না। 4-5 নম্বরে ওঠা খুব ডিফিকাল্ট। আমার কাছে যেটা মনে হয়েছে, একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে এই রাইট নাও, বাট উইচ ইজ মানে গুড সাইন যে জিম্বাবুয়ের সাথে যে টেস্টটা খেলেছিলাম সেটা কিন্তু চ্যাম্পিয়নশিপের অংশ না, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না, বাট এই টেস্টটা ভেরি সিরিয়াসলি নিতে হবে আমাদেরকে। অস্ট্রেলিয়াও কিন্তু এই টেস্ট ম্যাচটা ভেরি সিরিয়াসলি নিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং সেইভাবে তাদের দল কিন্তু ঘোষণা করা হয়েছে। আই হোপ যে না, এই কন্ডিশনে আমরা ভালো ক্রিকেট খেলবো। হ্যাঁ, ম্যাচ হারি, নো ডাউট, নো প্রবলেম, বাট এখান থেকে যেন আমরা কিছু শিখে আসতে পারি যে না, বাউন্সিট উইকেটে কেমন ক্রিকেট খেলতে হয় এই বাতাসের এগেনস্টে। সো এই জিনিসটা যখন আমরা শিখতে পারবো, দেখবেন যে আপনি অন্যান্য কন্ডিশনে গিয়েও আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। টেস্ট স্ট্যাটাস পাওয়ার এত বছর পরও আমরা কেন বলছি যে আমাদেরকে এখন এই জিনিসটা আসলে শিখতে হবে? আমরা কেন এখনো আসলে শিখতে পারলাম না? তুষার ভাই, আমি যদি আপনার কাছে একদম ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করি যে এখন তো আসলে আমাদের আশেপাশে যে দেশগুলো আমরা দেখছি তারা ক্রিকেট অনেক এগিয়ে যাচ্ছে, তারা ভালো করছে। সম্প্রতি আমরা যদি দেখি যে আসলে পাকিস্তান এবং বাংলাদেশের কন্ডিশনটাই আমি বলবো যে একটু নড়বড়ে, কখনো ভালো খেলছে কখনো খারাপ খেলছে। সো কেন আমরা এখনো আসলে ট্রু উইকেটের সাথে পরিচিত হতে পারছি না? না, আপনি যদি লাস্ট 5 ইয়ার্সের কথা চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় জাস্ট এই 2-1টা সিরিজ আমরা খুব খারাপ খেলেছি, লাইক জিম্বাবুয়ের সাথে রিসেন্টলি যেটা হেরেছি, বাট দেশের মাঠে কিন্তু অসাধারণ অর্জন আমাদের আছে। পাকিস্তানে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতেছি, তারপরে নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছি। এত ইজি না আর কি দেশের বাইরে গিয়ে ধরেন টেস্ট ম্যাচ যেতে, স্পেশালি আপনাকে 4 দিনই ডোমিনেট, 5 দিনই ডোমিনেট করা লাগে। সো এই ক্ষেত্রে 2-1টা ম্যাচ আমাদের কাছ থেকে স্লিপ হয়ে গেছে। আমার কাছে যেটা মনে হয়, বাইরের উইকেটে যদি আমরা কন্টিনিউয়াসলি ভালো খেলতে পারি, আমার আশা যে না, এই টিমটাই অনেক দূর যাবে। আর আপনি যেটা বললেন যে দীর্ঘ 23 বছর হয়ে গেছে, এখন আমরা কি মানে আমরা শিখছি, শেখার তো কোনো শেষ নাই। আমার কাছে এটা মনে হয় যে একটা ধরেন টেস্ট ক্রিকেটার লাইক মুশফিকুর রহিম অনেকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে যাচ্ছে। মুশফিকুর রহিমের মতন কিন্তু আর কোনো ক্রিকেটার এতদিন ধরে মানে সার্ভিস দিতে পারেনি। সো এইখানে একটা
মানে ফারাক পড়ে যায়। তামিম যতদিন ছিল, তারপরে রিয়াদ যতদিন ছিল, ইমরুল কায়েস, একটা ব্যালেন্স টিম ছিল আমার কাছে যেটা মনে হয়। এরা অবসরে যাওয়ার পরে নতুন করে আসলে টেস্ট সেই প্লেয়ার খুঁজে, হ্যাঁ, আসলে রিপ্লেসমেন্ট জি, খুঁজে বের করতে হয়। ভুগিয়েছে বাংলাদেশকে। হ্যাঁ, ডেফিনেটলি। যেমন সাদমান যখন শুরুতে আসে তখন কিন্তু এত ভালো টেস্ট ম্যাচ খেলেনি, তাকে সুযোগ দিতে দিতে সে কিন্তু একটা স্টেজে এসে আমার কাছে মানে পরিণত ক্রিকেটার হচ্ছে আর কি। তারপরেও যদিও তার ধারাবাহিকতার অভাব আছে আমার কাছে যেটা মনে হয়, বাট একটু টাইম তো লাগবেই ডেফিনেটলি। যেহেতু আমরা যে কোনো সিরিজে যাই, মানে ধরেন দেশের বাইরে যখনই যাই তখন কিন্তু একটা নতুন টিম নিয়ে যাই। আর বোর্ডও আমার কাছে যেটা মনে হয় যে ক্রিকেটারদেরকে পর্যাপ্ত সুযোগ দিচ্ছে, যে না হয়তোবা একটা দুইটা ম্যাচ খেলেই বাদ দিবে না, আমার কাছে যেটা মনে হয়। তবে এখন যে বোর্ডটা আছে এটা আমার কাছে মনে হয় ক্রিকেটারদের কাছে সবচেয়ে ফ্রেন্ডলি বোর্ড, কারণ এখন যে সভাপতি আছেন তামিম ইকবাল, তিনি ক্রিকেটারদের অনেক কাছের মানুষ, ক্রিকেটারদেরই একজন। সো এই জায়গাটা কি ক্রিকেটার একটু কমফোর্ট পেয়ে থাকেন, যে তার কাছে অ্যাক্সেসটা, কিংবা তিনি ক্রিকেট যেহেতু বোঝেন, তিনি এই যে এই ব্যাপারগুলো কোথায় কি লাগবে, ক্রিকেটাররা কি চাচ্ছে, কোথায় কি কমতি আছে, তাকে হয়তো বলাও লাগে না, তিনি হয়তো জিনিসগুলো বুঝতে পারেন। ডেফিনেটলি অনেকদিন ধরে আমাদের তামিম ইকবাল অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানে খেলে আসছে অনেক দিন ধরে। সব ক্রিকেটারদের কিছু বলা লাগে না আমার কাছে যেটা মনে হয়, যেটা প্রয়োজন সেটা তামিম ইকবাল করেই দিচ্ছে। সুইমিং পুলের প্রয়োজন ছিল, তারপরে জিমের একটা দরকার ছিল, ইভেন রিসেন্টলি যে এইচপি একটা আলাদা একটা ইউনিট করে ফেললো, টোটালি আলাদা। আমার কাছে মনে হয় তামিম ইকবাল ওখানে ফোকাস করছে এবং সে জানে কোথায় কি করলে ক্রিকেটটা ইমপ্রুভ হবে, সেটাই করে যাচ্ছে আমার কাছে। নিশ্চয়ই আমরা একটু দেখতে চাই যে হান্নান সরকার সম্প্রতি এই টিমটা নিয়ে কথা বলেছেন, তিনি কি বলেছেন একটু দেখে আসতে চাই, তারপর আবারও আলোচনায় ফিরবো। 23 বছর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট ছিল শেখার গল্প, এবার সেই গল্প বদলে দেওয়ার সুযোগ। তার আগে ডারউইনে অনুশীলনে নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করছে টাইগাররা। দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়ে আসছে টাইগার টপ অর্ডার, এবার মোকাবেলা করতে হবে স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্সদের। গুরুদায়িত্ব তাই তানজিদ, সাদমান ও অধিনায়ক নাজমুল শান্তের কাঁধে। হান্নান সরকারের বিশ্বাস অজি কন্ডিশনে ভালো করবে টাইগারদের ব্যাটিং লাইন আপ। ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না, সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। সো সব জায়গা থেকে আমি আমাদের বাংলাদেশ ক্রিকেটে 23 বছর যেখানে উঠে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের দল যথেষ্ট প্রিপেয়ার্ড হয়ে সেখানে খেলা শুরু করবে এবং আগের চেয়ে মানে 2003-এর সঙ্গে কম্পেয়ার করলে নিশ্চিতভাবে আমরা ভালো কিছু রেজাল্ট আশা করতেই পারি। হান্নানের মতে আগ্রাসন নয়, ধৈর্যই অস্ট্রেলিয়ার মাটিতে টিকে থাকার মূল মন্ত্র। শুরুতেই ব্যাট চালানো নয়, বরং অফ স্ট্যাম্পের বাইরের বল ছেড়ে দেয়াই হতে পারে সাফল্যের চাবিকাঠি। যদি তারা কনফিডেন্স থাকে যে আমি ভালো বলটা ছাড়বো, যেটা উইকেটের উপর দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে, ওই বল ছাড়ার যে বিষয়টা সেটা যদি কনসার্ন থাকে, আমার মনে হয় বড় রান করা সম্ভব। 5 দিন টিকে থাকার থেকে সেশন বাই সেশন খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন সাবেক এই নির্বাচক। সেই সাথে স্পিনাররাও বড় ভূমিকা রাখতে পারেন বলে বিশ্বাস তার। 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। তাসবিহ শরণ, নিউজ 24। অনন্ত 19 দলের কোচ এখন হান্নান সরকার, তিনি কিন্তু দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে যে আসলে ওনারা যখন খেলতে গিয়েছিলেন, আমি যদি বলি আপনারাও যখন অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছিলেন তখন হয়তো অস্ট্রেলিয়াকে খুব একটা স্টাডি করে যেতে পারেনি, এখন জানে এখনকার টিম যে আসলে তারা কেমন খেলে, অনেক অ্যানালিসিসের সুযোগ পেয়েছে এবং ধৈর্যের পরীক্ষা আসলে দিতে হবে, বাজে শট খেলে আসলে উইকেট দেওয়া যাবে না। একমত কিনা? আমি একমত। আসলে রেসপন্সিবিলিটি মানে সব ব্যাটসম্যানদের কাঁধেই পড়বে এন্ড অফ দ্য ডে, বিকজ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, হান্নান সরকার অলরেডি মেনশন করে ফেলেছে যে সামনের বলটা একটু দেখে শুনে খেলা উচিত। যে বলটা ড্রাইভ করা বল সেটাই কিন্তু পিছনে যাওয়ার একটা চান্স থাকে এজ নিয়ে, যদি উইকেটে গ্রাস থাকে, এক্সট্রা একটা বাউন্স থাকে, বাতাসের একটা মুভমেন্ট থাকে। সো এই ধরনের উইকেটে ডেফিনেটলি আপনি সামনের বলটা সার্ভাইভ করবেন, আপনি ওয়েট করবেন যে বাজে বলটার জন্য। এখানে কাঠপুল খেলা যারা ভালো খেলে, লাইক টিমের ভিতরে সৌম্য সরকারের ইনক্লুড করা হয়েছে বিকজ অফ সে সাইড মানে স্কোয়ার অফ দ্য উইকেট খুব ভালো খেলে, সেই জন্য কিন্তু এই ধরনের ক্রিকেটারকে এই ধরনের জায়গায় সুযোগ করে দেওয়া হয়েছে। সো টিম যেহেতু সিলেকশন প্যানেল যেহেতু যখন করেছে তখন কিন্তু মাথায় চিন্তা ভাবনা করে নিয়েই করেছে যে এই ধরনের উইকেটে কারা ভালো খেলতে পারে। সো এখান থেকে কিন্তু একটা মেসেজ সবার কাছে যাওয়া উচিত যে যারা স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলবে এই ধরনের উইকেটে, তারাই কিন্তু রান করতে পারবে। আমার কাছে যেটা মনে হয় হান্নান সরকার যে পয়েন্টটাই মেনশন করেছে সেটাই আর কি এখন দেখতে হবে যে আমাদের
ক্রিকেটার সেই কেমন, পরীক্ষাটাই দিতে হবে। সেই পরীক্ষাটাই দিতে হবে এবং দেখতে হবে যে কেমন করে আর কি। তুষার ভাই, আমি যদি বলি যে আসলে 16 সদস্যের যে দলটা করা হয়েছে, টেস্ট অভিজ্ঞ ক্রিকেটার বলতে আসলে মুশফিক আর মুমিনুল ছাড়া খুব একটা প্লেয়ার কিন্তু সেই দলের নাই। সেখানে যদি আমরা বলি যে পেস ইউনিটে কিন্তু তাসকিন, হাসান মাহমুদ, খালেদ এবাদত, মুশফিক হাসান তারা আছেন। এই পেস ইউনিটের আগে আমি যদি বলি ব্যাটিং ইউনিটটা নিয়ে আপনাকে একটু কথা বলতে, ব্যাটিং ইউনিটটা নিয়ে কি বলবেন? কারণ সম্প্রতি কিন্তু তামিমের পারফরমেন্স খুব একটা ভালো না, তিনি কিন্তু দীর্ঘ সময় উইকেটে থাকতে পারছেন না, তার সঙ্গে নিশ্চয়ই সাদমান খেলবেন। আর লিটন কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরেছেন, কিন্তু তাই সে প্রথম টেস্টে থাকবে কিনা এখনো কিন্তু নিশ্চয়তা নেই। সো সব মিলিয়ে আমি যদি ব্যাটিং ইউনিটটার কথা বলি, না ডেফিনেটলি আমার মনে হয় 6টা ব্যাটসম্যান নিয়ে খেলবো, ইনক্লুডিং মিরাজকে যদি সাথে নিই, তাহলে 4টা সিমার যদি থাকে তাহলে মিরাজ সাথে ব্যাটিং করতে পারে আর কি। আমার কাছে যেটা মনে হয় 4টা সিমার, একজন অফ স্পিনার, সেই ক্ষেত্রে ডেফিনেটলি ব্যাটারদের একটু দায়িত্বটা বেশি থাকবে। উপরে যারা ধরেন এই প্র্যাকটিস ম্যাচটা দেখলাম যারা 20-30 করছে, তারা যদি একটু লম্বা খেলতে পারে তাহলে আমার কাছে মনে হয় ইজি হয়। সবাই গিয়ে তো উইকেটে রান করা ডিফিকাল্ট, অ্যাটলিস্ট যাদের যে দায়িত্বটা আছে উপরের টপ অর্ডার ব্যাটসম্যানে যারা ব্যাটিং করে, তাদের রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এবং সেশন বাই সেশন খেলতে হবে। আমার কাছে যেটা মনে হয় নতুন বলটা যদি একটু পুরনো করে দেওয়া যেতে পারে তাহলে মিডল অর্ডারের জন্য খুবই ইজি হয়। যদি আর্লি 10 ওভারের ভিতরে যদি 3টা উইকেট চলে যায় তাহলে কিন্তু আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর আসলে একটা প্রেসার পড়ে যাবে। এমন কোন ব্যাটসম্যান আছে যাকে আপনি মিস করবেন এই টিমে? অবভিয়াসলি লিটন যদি না থাকে তাহলে লিটনকে অবশ্যই মিস করব। যে ধরনের ব্যাটিং করে লিটন 6-7 গিয়ে অসাধারণ টেস্ট ক্রিকেটের জন্য আসলে আমার কাছে যেটা মনে হয়, সো লিটনকে অবভিয়াসলি আমি মিস করব। এই ম্যাচে এই সিরিজে আসলে কি আপনি সিংহভাগ দায়িত্ব কি আসলে মুশফিক আর মুমিনুলের ঘাড়েই ফেলতে চাইবেন? না, এখানে সবারই দায়িত্ব আছে। দেখেন আপনি বাংলাদেশ টিমের জন্য খেলছেন, সো সুযোগ পেয়েছেন, সুযোগটা কাজে লাগাবে। আশা করি সবাই চেষ্টা করবে। হয়তো বা উপর থেকে যদি বেশি ভালো ব্যাটিং করে তাহলে কিন্তু টেস্ট ম্যাচটা ইজি হয়ে যায়। সিনিয়র ক্রিকেটাররা ডেফিনেটলি রেসপন্সিবিলিটি নেবে, বাট দায়িত্বটা কিন্তু সবারই, আমার একার না কিংবা মুশফিকের একার না। 11 জন নিয়ে হচ্ছে টিম খেলছে, সেই 11 জনের কিন্তু একটা দায়িত্ব আছে আমার কাছে যেটা মনে হয়। সৌম্য সরকারকে এই দলে নেওয়ার পর কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছিল। আপনি সৌম্য সরকারের পক্ষে বা বিপক্ষে মানে কি বলবেন, যে তাকে কি এই টিমে দরকার, মানে কতটুকু প্রয়োজন? আগেই আমি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছি। স্কোয়ার অফ দ্য উইকেটে যারা ভালো ক্রিকেট খেলে, মানে যে ধরনের ক্রিকেটার আমরা খুঁজছি, সৌম্য সরকার এই ধরনের উইকেটে আমার কাছে যেটা মনে হয় সামনের বলটা যদি দেখে শুনে খেলতে পারে তাহলে ওর হাতে অনেক ধরনের শটস আছে এবং যেখানে সে ব্যাটিং করবে হয়তো বা ওপেন নাও করতে পারে, যদি 6-7 সে ব্যাটিং করে অ্যাজ এ 4th সিমার হিসাবে তাকে কিন্তু কাজে লাগানোর সুযোগ একটা আমার কাছে যেটা মনে হয় আছে এই জায়গাটা। 3টা সিমার যদি খেলে সাথে একটা স্পিনার, তাহলে 4th সিমার হিসাবে কিন্তু আমরা সৌম্যকে দেখতে পারি। সো সে যদি সুযোগ পায় সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে আমার আশা। ওপেন কি সৌম্যকে করানোর চান্স আছে কিনা? যেটা বলছিলাম আর কি, যদি আপনি 3টা সিমার নিয়ে খেলেন তাহলে সৌম্যর একটা সুযোগ আছে, আর যদি 4টা সিমার নিয়ে খেলেন তাহলে সৌম্যর সুযোগটা খুব কম। সেক্ষেত্রে আপনি অ্যাজ এ ওপেনার হিসাবে, জেনুইন ওপেনার হিসাবে যদি দেখতে চান তাহলে তামিমকেই আমি প্রেফার করি। আর সৌম্যকে যদি নেওয়াই লাগে ওপেনার হিসাবে তাহলে তো যে কোনো একজনকে আপনাকে ড্রপ দেওয়াই লাগে। সেক্ষেত্রে হয়তোবা আমরা হয়তোবা তামিমকে মিস করতে পারি, সৌম্যকে উপরে যদি নামাতে চাই টিম ম্যানেজমেন্ট তাহলে সেটাও করতে পারে। আর এদিকে যদি আমরা বলি যে আসলে লিটন দাসের ইনজুরি নিয়ে নানা কথা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে আসলে বোর্ডের মধ্যে অনেক কথা হয়েছে পক্ষে বিপক্ষে, তার ইনজুরি নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশাও হয়েছে। তার অ্যাকচুয়াল কন্ডিশনটা কি, মানে তাকে কি আসলে শুধু টিমে রাখার জন্য রাখা হয়েছে নাকি কি মনে হয় তিনি খেলার সুযোগ পাবেন? আগে তো 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করেছিল আমার কাছে, যেটা আমার লাস্ট মেম্বার হিসেবে লিটনকে ইনক্লুড করানো হয়েছে। সো ডেফিনেটলি লিটনের একটা সম্মতি ছিল মনে হয় যে না এই সিরিজে হয়তোবা সে পুরোপুরি ফিট না হলেও 80% 90% ফিট হতে পারবে। সো 90% ফিট নিয়ে কিন্তু খেলা সম্ভব টেস্ট ক্রিকেটে। রানিং বিটুইন দ্য উইকেট যদি সে ভালো করতে পারে তাহলে সে ব্যাটিংটা করতে পারবে আমার কাছে যেটা মনে হয়। বিকজ অফ টেস্টে কিন্তু অত দৌড়ানোর দরকার হয় না, স্লিপসে ফিল্ডিং করবে এবং যদি উইকেটে টিকে থাকার মতো ক্ষমতা, অ্যাবিলিটি তার থাকে, ততটুকু যদি ফিটনেস থাকে তাহলে আমার কাছে মনে হয় সে খেলতে পারে। নিশ্চয়ই তুষার ভাই, আরও আলোচনায় ফিরবো, একটা বিরতির সময় হয়ে গেছে,
দর্শক একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। আমার সঙ্গে কিন্তু আছেন তুষার ইমরান। আমরা কথা বলছি বাংলাদেশের অস্ট্রেলিয়া মিশন নিয়ে। ভাই, শান্ত কিন্তু সম্প্রতি খুব একটা ভালো ফর্মে নেই, সো সেই ব্যাটিংয়ের যদি শান্ত জ্বলে উঠতে না পারেন, সেই আমি একটু ব্রেকে যাওয়ার আগে যেটা বলছিলাম যে মুশফিক আর মুমিনুলের উপরেই কিন্তু আসলে সেই প্রেশারটা বা চাপটা পড়বে। সো অস্ট্রেলিয়ার এগেনস্টে আসলে যেহেতু শান্ত খুব একটা ফর্মে নাই, আমরা যদি বলি যে লিটন দাসও হয়তো খেলা নেই, তার শঙ্কা আছে, সো কেমন হতে পারে? ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কাছে যেটা মনে হয় শান্ত। রিসেন্টলি ওয়ানডে ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট খুবই ভালো খেলছে। আশা করি সে ভালো ক্রিকেট খেলবে এবং প্র্যাকটিস ম্যাচেও সে কিন্তু একটা রানে আসছিল। আমার কাছে যেটা মনে হয় হয়তো বা বড় করতে পারেনি, বাট টেস্ট সিরিজে যদি সে যদি ভালো ব্যাটিং না করে তাহলে ডিফিকাল্ট হবে তার জন্য। এবং সে যদি আর্লি যায়, লাইক শান্ত তো 4-এ ব্যাটিং করে, সেখানে যদি ওকে যদি উইকেটে আর্লি যেতে হয় তাহলে তার মানে আমরা অলরেডি 2-3টা উইকেট হয়তো বা 10-15 ওভারের ভিতরে চলে যাবে। তো শান্ত যদি ওখানে খারাপ করে তাহলে মিডল অর্ডারের পরে দায়িত্বটা বেশি পড়বে। তারপরে লিটন কুমার দাস নেই, মমিনুল নাম্বার 3-এ ব্যাটিং করে, মুশফিকুর রহিমের পরে ডেফিনেটলি একটা এক্সট্রা প্রেশার কাজ করতে পারে, বিকজ নিচের যে ব্যাটসম্যানগুলো আছে মেহেদি মিরাজ ছাড়া আমার কাছে যেটা মনে হয় হয়তো বা নাম করা অত বড় ক্রিকেটার নেই। অমিত আছে, হয়তো বা নিউ কামার, একটা টেস্ট ম্যাচ খেলেছে। অমিতের কথা কি বলবেন একটু, যদি অমিতের কথা আপনার কাছে স্পেশালি শুনতে চাই। নিউ কামার বলছেন, তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে যে তিনি সুযোগ পেয়েছেন, সুযোগটা তাকে কিন্তু আবার কাজে লাগাতে হবে। সো তার পরীক্ষার সামনে অস্ট্রেলিয়া। প্রথমে একটা সুযোগ পেয়েছিল জি। জিম্বাবুয়ের সাথে, সেখানে হয়তো বা লম্বা করতে পারেনি, বাট এই ছেলেটার ভিতর সেই পোটেনশিয়াল আছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তার সাথে খেলেছিও এবং তার বাইরে থেকেও তার ব্যাটিংটা আমি অনেক উপভোগ করি। লাইক যদি লম্বা খেলতে হয়, মানে লম্বা লাইক 10-12 বছর যদি মানে আপনাকে সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি তার আছে। এখন ডিপেন্ড করে সে আসলে কেমন ক্রিকেট খেলছে। টেস্ট ক্রিকেটের সাথে ডেফিনেটলি মানিয়ে নিতে হবে। আমার কাছে যেটা মনে হয় হয়তো বা সুযোগ পাবে, 1-2টা ম্যাচ সুযোগ পাবে না সে হয়তো বা, আমার কাছে যেটা মনে হয় টিম তাকে হয়তো 10-12টা সুযোগ দিবে। জাকির আলী অনেক কি সুযোগ পেতে পারেন কিনা? টেস্ট ক্রিকেটে না, আমার কাছে যেটা মনে হয় টেস্ট ক্রিকেটে হয়তো বা অমিতের পরে আশা থাকবে। জাকির আলী অনেক আসলে সুযোগ নাও পেতে পারে এই টেস্ট সিরিজে, তারপরেও তাকে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে যে যখন তখন হয়তো বা টিমে মানে 11-এ খেলতেও হতে পারে, বিকজ অফ ইনজুরি আসলে একটা বড় ফ্যাক্ট। গতকালকে না আজকে দেখলাম যে তাইজুল ইনজুরিতে পড়েছে। সেই ক্ষেত্রে হয়তো বা সবাইকে আসলে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে যে না, আমার যখন তখন আসলে টেস্ট ম্যাচে ইনক্লুড হতে পারে। একটু যদি বোলিং ইউনিট নিয়ে কথা বলি, ব্যাটিং ইউনিট নিয়ে আমরা কথা বললাম, বোলিং ইউনিট নিয়ে যদি কথা বলি, নাহিদ রানা নাই। সো এই নাহিদ রানা না থাকাটা আসলে কতটুকু ভোগাতে পারে বাংলাদেশকে? এছাড়াও যদি আমরা দেখি যে তাইজুল আর মিরাজের উপরে আসলে স্পিনটা পুরোপুরি নির্ভর করবে, এদিকে তাসকিন আছেন। আসলে পেস ইউনিট, স্পিন ইউনিট সব কিছু মিলিয়ে বোলিং ইউনিটটা নিয়ে তো আসলে আশা করা যায় না। আমি আগেই বলেছিলাম যে আমাদের পেস ইউনিটটা আসলে অসাধারণ, বাট আপনাকে উইকেটটা আসলে বুঝতে হবে এই ধরনের উইকেটে কোথায় বল করতে হবে। আমার কাছে যেটা মনে হয়েছে যে না, আমাদের সাথে জিম্বাবুয়ে যে ম্যাচটা জিতেছে সেখানে যে আমার কাছে যেটা মনে হয়েছে সেখানে মনে হয় বলারদেরও একটু দায়ী এড়াতে পারবে না কেউ। আসলে ধরেন আমাদের এগেনস্টে এত রান করাও জিম্বাবুয়ের ব্যাটাররা সেটা কিভাবে করলো, বিকজ আমরা পেস ইউনিট নিয়ে অনেক কথা বলি যে না পেস ইউনিটটা আমাদের শক্তিশালী, বাট ওই ধরনের কন্ডিশনে আসলে কোন জায়গায় বোলিং করতে হবে সেটা হয়তো বা আমাদের মাথায় ছিল না। এই ধরনের কন্ডিশনে অস্ট্রেলিয়ান উইকেটে কোন ধরনের বোলিং করতে, কোন জায়গায় বোলিং করতে হবে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। যারা বোলিং কোচ আছে ডেফিনেটলি এই উইকেটে কোন জায়গায় বোলিং করতে হবে সেই প্ল্যানটা আসলে দিয়ে দেওয়া উচিত। আপনার টেস্ট ক্রিকেটে হয় কি ভেরিয়েশনের দরকার হয় না, একটা জায়গায় বোলিং করতে হয়, কিন্তু লাইন এর লেন্থটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক রাখতে হয়, ওই ধৈর্যটাও দিতে হয়। আনফরচুনেটলি ভাই আসলে জিম্বাবুয়ের সিরিজটা দেখা হয়নি, ফিফা ওয়ার্ল্ড কাপ চলছিল, সো সিরিজটা মিস করেছে, আসলে দেখা হয় নাই। হাসান মাহমুদ এবং তাইজুল কিন্তু এই দলটা নিয়ে কথা বলেছেন, তাদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, কি বলেছেন একটু দেখে আসতে চাই। প্র্যাকটিসটা খুব ভালো হয়েছে, বিকজ আপনারা দেখবেন যেখানে অনেক ফ্যাসিলিটিসটা অনেক ভালো, উইকেট থেকে শুরু করে ফিল্ডিং প্র্যাকটিস থেকে শুরু করে রানিং থেকে শুরু করে সব ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতে পারছি। চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেনটেন করার।
তাদের কথা শুনে কিন্তু আত্মবিশ্বাস বোঝা যাচ্ছে যে তারা আসলে ভালো করতে মুখিয়ে আছে, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবে। যদি একটু বলি যে এই সব ডিপার্টমেন্টই কিন্তু আসলে জ্বলে উঠতে হবে, যেহেতু প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শুধু বোলিং ইউনিট ভালো করলো ব্যাটিং ইউনিট পারলো না, কিংবা ব্যাটিং ইউনিট ভালো করলো বোলিং ইউনিট পারলো না, সব ব্যালেন্স, ইভেন ফিল্ডিংও ভালো করতে হবে। সো সব ডিপার্টমেন্টকে আসলে জ্বলে উঠতে হবে। একটা টেস্ট ম্যাচ জিততে গেলে আমার কাছে যেটা মনে হয় আপনাকে 5 দিনই ভালো ক্রিকেট খেলা লাগে, কনসিস্টেন্ট থাকতে হবে। ডেফিনেটলি আপনার Focus যদি থাকতে হবে। একটা দিন খারাপ ব্যাটিং করেন, লাইক আপনি লিড নিলেন ফার্স্ট ইনিংসের, আপনি রিসেন্টলি হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখছেন, সেখানে কিন্তু পাকিস্তান ভালোই ব্যাটিং করেছে, বাট ওয়েস্ট ইন্ডিজও অনেক মানে ভালো ব্যাটিং করেছিল আর কি, 350 উপরে রান করেছিল, বাট লাস্ট ইনিংসে গিয়ে কিন্তু তারা খুব ভালো মানে খারাপ ব্যাটিং করেছে, পাকিস্তান এখানে কামব্যাক করেছে। সো একটা দিন যদি আপনি খারাপ ক্রিকেট খেলেন টেস্ট ক্রিকেটে, তাহলে কিন্তু ছিটকে যাবেন, আমার কাছে যেটা মনে হয়। এবং ধৈর্যটা খুবই প্রয়োজন এই জায়গাটা, যে না আপনাকে ধারাবাহিকভাবে 3টা সেশন থাকে, 3টা সেশন প্রত্যেকটা দিন যদি ভালো খেলতে পারেন, তাহলে হয়তো বা কিছু আশা সম্ভব আর কি এই টেস্ট ম্যাচ থেকে, আমার কাছে যেটা মনে হয়। এবং তাইজুল মাহমুদ, হাসান মাহমুদ দুজনই মেনশন করেছে যে এইখানে লাইন অ্যান্ড লেন্থটা খুব প্রয়োজন, এখানে যদি বোলিং করতে পারে তাহলে হয়তো বা অপোনেন্ট ব্যাটসম্যানদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারে। আপনি বলছিলেন যে জিম্বাবুয়ের এগেনস্টে আসলে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি, সেখানে খুব খারাপ করে ফেলেছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে একমাত্র প্রস্তুতি ম্যাচ আমরা খেলছি, সেখানে কিন্তু খুব একটা ভালো হয়নি। আমরা সম্প্রতি যে রেজাল্ট যদি বলি, যে অস্ট্রেলিয়ার করি সে একাই কিন্তু 6 উইকেট নিয়েছে, 83 রান মনে হয় তিনি দিয়েছেন। সো এই যে এইভাবে উইকেট দিয়ে আসা, যদি মানে এটা যদি মেন টেস্টে যদি ক্যারি ফরওয়ার্ড হয়, খুব একটা আশা তো আসলে রাখা যায় না। তারপরেও আসলে যখন আপনি মেইন টেস্ট ম্যাচে ঢুকবেন, তখন কিন্তু প্রিপারেশনটা অন্যরকম থাকে। এবং আগে গিয়ে যেহেতু একটা খেলার সুযোগ হয়েছে প্র্যাকটিস ম্যাচ, এখান থেকে যারা মিস্টেকগুলো করেছে সেটা যদি শিখতে পারে, তাহলে আমরা মনে করবো যে না, টেস্ট ম্যাচে এই শেখাটা যদি কাজে লাগাতে পারে, লাইক আপনি যেটা মেনশন করলেন যে আর্লি উইকেট যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কোথায় শর্টস খেলে যাচ্ছে, অ্যানালাইসিস আছে আমাদের টিমের সাথে, ইভেন বড় বড় কোচ আছেন, তারা যদি ধরিয়ে দিতে পারেন এবং হচ্ছে প্লেয়াররা যদি মাঠের ভিতরে যে এক্সিকিউশন করতে পারেন, আমার কাছে মনে হয় তাহলে ভালো করতে পারি আমরা। নিশ্চয়ই এটা নিয়ে একটা প্রতিবেদন আছে, একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা দেখব প্রতিবেদনটা। সো কোথাও যাবেন না, ফিরছি কিছু। বিরতির পর আবারও ফিরে আসলাম। গেম অনে আমার সঙ্গে আছেন তুষার ইমরান, একদম শেষ ভাগে আছি ভাই। একটা প্রতিবেদনের কথা বলেছিলাম যে আসলে প্রস্তুতি ম্যাচ চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে, প্রস্তুতি ম্যাচে কোন পজিশনে বাংলাদেশ আছে একটু দেখে আসি। ডারউইনের 3 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনটাও অস্ট্রেলিয়া একাদশের 212 রানে পিছিয়ে থেকে দিন শুরু করে স্বাগতিকরা প্রথম ইনিংসে তুলে 355 রান। টিগ ওয়াইলির 130 রানের ইনিংসের সঙ্গে জেক ডোরান ও কুর্টিস পিটারসনের 50-তে 92 রানের লিড পায় অজিরা। টাইগার বোলারদের মধ্যে সফল হাসান মাহমুদ 19 ওভারে 5 মেডেন সহ 42 রানে নেন 4 উইকেট। জানান আবহাওয়া নিয়ে স্বস্তির কথা। এখানে কন্ডিশন খুবই ভালো, চেষ্টা করি যে লাইন মেইনটেইন করে সুইং যাতে থাকে এবং ওরকম বলে যদি আর্লি উইকেট পাই, সো মেন্টালিটি নিয়েই বোলিং করি এবং চেষ্টা করেছি যে সেটা মেইনটেইন করি। তাসকিন ও মিরাজের উইকেট দুটি করে। আঙুলে চোট পাওয়ায় দ্বিতীয় দিনে বল করতে পারেননি তাইজুল। ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বেসিক একটা অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি, এবং ওরা এগ্রি করে, যার কারণে আজকে মুশফিক বোলিং করতে পেরেছে। 92 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। দলীয় 19 রান তুলতেই সাজঘরে সাদমান ও মুমিনুল, 7 রানে অপরাজিত তানজিদ তামিম। মাহাদি ইমরান, নিউজ 24। তুষার ভাই, 72 রানের লিডে আছে অস্ট্রেলিয়া, 263 রান বাংলাদেশ করেছে। এর মধ্যে আসলে বোলিংয়ের দিকে তাকালে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন, তিনি 4 উইকেট নিয়েছেন। আর ব্যাটিং একমাত্র মিরাজ 109 রানের অপরাজিত একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এছাড়া ব্যাটিংয়ে কিন্তু কেউ খুব একটা ভালো করতে পারেনি। যে পজিশনে ছিলাম, যে সিচুয়েশনে ছিলাম আমরা, আসলে ধরেন আর্লি উইকেট যাওয়ার পরেও এখান থেকে যে আমরা কামব্যাক করতে পারি, সেটা কিন্তু আমরা দেখিয়েছি যে না আমরা পারি। 19 রানে কিন্তু 2 উইকেট পড়ে গিয়েছিল সেকেন্ড মানে ফার্স্ট ইনিংসে। জি। তারপরেও 80 রানের ভিতর 7টা উইকেট পড়ে গেছিল। 80 রানে 80 না 90 রানের ভিতর 7টা উইকেট পড়ে গেছিল। সেখান থেকে আমরা কিন্তু একটা ভালো একটা পার্টনারশিপ দাঁড় করেছিল মিরাজের সাথে, যে ব্যাটিং করেছে। আমার কাছে যেটা বলেছে, মিরাজ যেখানে ব্যাটিং করে, টেলের সাথে ব্যাটিং করে, সেখানে অনেক কিছু শেখার আছে। সো উপরের সারির ব্যাটসম্যান যদি এই রেসপন্সিবিলিটি নিয়ে যদি ব্যাটিং করতে পারে, তাহলে আমরা অস্ট্রেলিয়ার সাথে 300-350 রান কিন্তু
করতে পারি, সম্ভব, বাট এখন দায়িত্বটা নিতে হবে ব্যাটারদেরকে। অস্ট্রেলিয়ার সাথে আমরা বলছিলাম যে এখন আসলে খেলা এমন হয়ে গেছে যে এখন কিন্তু আমরা 500, 550, 600 রানেরও আসলে টেস্ট ক্রিকেট দেখি, ওয়ান ডেও দেখি আমরা 450, 500 রান হয়ে যাচ্ছে। সো এই অস্ট্রেলিয়ার এগেনস্টে আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে সেফ, এতটুকু করলে অ্যাটলিস্ট তাদের এগেনস্টে একটা প্রতিরোধ করা যাবে? দেখুন, আপনি যেটা বললেন যে 400, 550 রানও দেখেছি, আমরাও কিন্তু করেছি। আমার স্পষ্ট মনে আছে তামিম আর ইমরুল কায়েসের একটা পার্টনারশিপ ছিল অনেক বড় পাকিস্তানের এগেনস্টে খুলনার মাঠে। আমরা ওই টেস্টে মনে হয় 550-র উপরে রান করেছিলাম। সো আমাদের পক্ষেও সম্ভব, অ্যাবিলিটি আমাদের আছে। আপনি যেটা বললেন যে কত রান করলে সেফ জোনে, আসলে টেস্ট ক্রিকেটে সেফ জোন কোনো বলে কোনো আমার না, মাথায় সেফ বলতে অ্যাটলিস্ট প্রতিরোধ একটা করা যাবে, মানে বোলারদের জন্য তো কিছুটা রাখতে হবে। ডেফিনেটলি 350 রান ডেফিনেটলি আপনার এই টেস্ট ক্রিকেটে করতে হবে। পক্ষান্তরে বলারদেরকেও একটা ভালো জায়গা বোলিং করতে হবে। যদি আমরা 350 রান করি, তারা যদি আবার 650 রান করে ফেলে, তাহলে ডিফিকাল্ট হয়ে যাবে সেকেন্ড ইনিংসে আমাদের জন্য কামব্যাক করা। সো প্রতিটা ইনিংস আমাদের জন্য ভাইটাল। আমার কাছে যেটা মনে হয়েছে যে সেশন বাই সেশন ডেফিনেটলি আপনাকে এখানে টিকে থাকতে হবে উইকেটে, এবং সেশনে যদি আপনি প্রতিটা সেশনে যদি 2টা উইকেট আমাদের পড়ে, তাহলে কিন্তু 3টা সেশনে 6টা উইকেট পড়লো, তার মানে আমরা একটা দিন পুরো ব্যাটিং করতে পারি। সো এই জিনিসটা যদি মাথায় রেখে ব্যাটিং করে ব্যাটসম্যানরা, আমার কাছে মনে হয় যে না, আমরা কিছু ভালো কিছু করতে পারবো। এই টিমটার জন্য আপনি যেহেতু অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলেছেন, আপনি এখন কোচিং করাচ্ছেন, আপনার পরামর্শ যদি বলি যে এই পরামর্শ যে বাংলাদেশ টিমকে আসলে একটু এই জায়গাগুলোতে কাজ করা উচিত, আপনি কি পরামর্শ দিবেন? অবভিয়াসলি আমরা দেশের বাইরে যখন যাই তখন ব্যাটাররা একটু সার্ভাইভ করে। সো এইখানে এই কন্ডিশনে আমাদেরকে বেশি বেশি ক্রিকেট খেলা উচিত। যে পরামর্শটা ডেফিনেটলি থাকবে, হান্নান সরকার যে পরামর্শটা দিয়েছে, এই ধরনের উইকেটে আসলে আপনি ড্রাইভ করবেন কিংবা চেক ড্রাইভ করবেন, এটা দেখা উচিত। ধরেন অস্ট্রেলিয়ায় গিয়ে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেটাররা বাদ দিয়ে যদি দেখেন, তাহলে ইন্ডিয়ান ক্রিকেটের দিকে লক্ষ্য রাখলেই হবে। ভিভিএস লক্ষণ, তারপরে সচিন টেন্ডুলকার। আমার একটা মানে কাহিনী মনে পড়ে গেল। সচিন টেন্ডুলকার ওইখানে কাভার ড্রাইভ করে একটা উইকেট মানে থ্রু করে আসে, সে উইকেট দিয়ে আসে, উইকেটের পিছনে কটবাইন হয়, তারপরে সে সেঞ্চুরি মারে। সে একটা বড় কাভার ড্রাইভ খেলেনি, তার ভিতরে যে ডেডিকেশনটা ছিল যে না, আমি উইকেটে উইকেটটা দিয়ে আসছে সেটা যাতে আর রিপিট না হয়। এই আমি কাভার ড্রাইভটা ওই টেস্ট ম্যাচে তাকে আর দেখা যায়নি আর কি, সে কাভার ড্রাইভ না করে সে সেঞ্চুরি মারে পরবর্তীতে। সো এটা তো শিক্ষণীয় একটা জিনিস। সো এই ডেডিকেশনটা ডেফিনেটলি আপনার ভিতরে থাকতে হবে। যেখানে আপনি আউট হচ্ছেন যে বলে, সেই ধরনের শর্টস যদি না খেলেন, তাহলে আপনার মানে আমার কাছে এটা মনে হয় আউট করা ডিফিকাল্ট হবে আপনার জন্য। তুষার ভাই, আমি যদি বলি যে আপনি সচিন টেন্ডুলকারের কথা বললেন, তাদের মধ্যে যে ডেডিকেশন বা তাদের যে ক্রিকেটের, তাকে ইন্ডিয়াতে আসলে ক্রিকেটের ঈশ্বরও বলা হয় আমরা যতটুকু তাদের দেখি, এই ডেডিকেশনটা আসলে আমাদের মধ্যে কিন্তু অতটা নাই। এটা কি জাস্ট আমাদের ক্রিকেটের কালচারটা কি গড়ে ওঠে নাই, বা কোথায় পিছিয়ে আছে? না, অবভিয়াসলি ধরেন তার আগে সচিন টেন্ডুলকারের আগে সুপারস্টার কে ছিল? গাভাস্কার। সো গাভাস্কারকে দেখে শিখেছে অনেকে, সচিন টেন্ডুলকার শিখছে আর কি, শিখেছে। সচিন টেন্ডুলকারের পরে সুপারস্টার কে ছিল? তার আগে কপিল দেব ছিল। সচিন টেন্ডুলকারের পরে সুপারস্টার কে? বিরাট কোহলি, রোহিত শর্মা। সো ডেফিনেটলি একটা বটগাছের নিচে যখন একটা বটগাছ মানে বাড়ে, তখন কিন্তু আস্তে আস্তে বাড়ে। আমাদের ওই বটগাছটা হয়তো ছিল না। এখন যারা ধরেন ক্রিকেটার আছে, তারা তামিম, সাকিব, মুশফিক, ডেফিনেটলি রিয়াদ, মাশরাফি, এদেরকে দেখে শিখছে। লাইক এই প্রজন্ম তো শিখতে পাচ্ছে যে না, আমাদের এরা ভালো ক্রিকেট খেলেছে, সো ওয়াই নট অনুকরণীয় কাউকে আর কি। অবভিয়াসলি আপনি যেটা মেনশন করলেন, এই অনুকরণীয় যদি থাকে, তাহলে ডেফিনেটলি আমাদের ভিতরে ভালো করার ইচ্ছার প্রবণতাটা বাড়ে। নিশ্চয়ই। তুষার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে আমাদের এখানে সময় দিলেন। আমরা আশা করব যে আসলে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ একটা ভালো টেস্ট খেলুক। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার আবারও নিশ্চয়ই নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো গেমনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।